আসসালামু আলাইকুম। আমি আফসানা কোচি, নারায়ণদী কলিমে উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, বাড়িতেই আছো, নিরাপদেই আছো। তো শিক্ষার্থীরা, তোমরা কি পড়াশোনা করে যাচ্ছ নাকি ফাঁকি দিয়ে বসে আছো যে রোজা রেখেছি, পড়তে ভালো লাগছে না? এ কথাগুলো বললে কিন্তু চলবে না। আমাদের পড়াশোনা নিয়মিত আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস নিব। আমি নিয়মিত তোমাদের জীববিজ্ঞান বিষয়ের উপর ক্লাস নিয়ে যাচ্ছি এবং অধ্যায় ভিত্তিক টপিকসের ধারাবাহিকতা বজায় রেখে আমি আলোচনা করে যাচ্ছি। গত ক্লাসে আমি কোষ বিভাজন অর্থাৎ অধ্যায় 3-এর কোষ বিভাজন অধ্যায়টা শুরু করেছি এবং কোষ কি, কোষ বিভাজন কি, কোষ বিভাজনের প্রকারভেদ, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। এবং আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে গিয়ে মাইটোসিস, কোষ বিভাজনের বিভিন্ন ধাপ। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে কিছু চিত্র এঁকে রেখেছি। তো মাইটোসিস, কোষ বিভাজন কি, কোথায় ঘটে, এগুলো আমরা গত ক্লাসে বলেছি। আজকে তোমাদের মানে সুবিধার জন্য আমি আবার বলে দিচ্ছি। মাইটোসিস কোষ বিভাজনটা কি? মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে সাধারণত একটা সুকেন্দ্রিক নিউক্লিয়াসে, অর্থাৎ যার সুকেন্দ্রিক একটা নিউক্লিয়াস রয়েছে, এবং যে পদ্ধতিতে অর্থাৎ যে কোষ বিভাজন পদ্ধতিতে একটি কোষ ভেঙে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে সাধারণত বলা হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ যে পদ্ধতিতে একটি নিউক্লিয়াস, একটি সুকেন্দ্রিক নিউক্লিয়াস ভেঙে দুইটি অপত্য কোষের সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন সাধারণত দেহ কোষে ঘটে থাকে। এখন মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে আমরা জানতে পারলাম। মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদের দেহ কোষে ঘটে, অর্থাৎ উদ্ভিদের বর্ধনশীল কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল, বর্ধনশীল পাতা, এইসব জায়গায় সাধারণত মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। এখন আসি মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। গতকালকে আমি তোমাদেরকে মাইটোসিস এবং মিওসিসের একটা পার্থক্য লিখে দিয়েছিলাম। ওগুলোই মোটামুটি হচ্ছে কি তোমাদের মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজনটা কি? মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে হচ্ছে দেহ কোষে। এর ফলে কি হয়? দেহের আকার, আয়তন বৃদ্ধি পায়। মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে? আমরা গতকালকে জেনেছি 2টি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। তো আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজনের কয়েকটি ধাপ নিয়ে আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজনটা সাধারণত বোঝার সুবিধার্থে 5টি ধাপে হয়ে থাকে। ধাপগুলো কি কি? ধাপগুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তোমরা দেখতে পাচ্ছ আমি 3টি চিত্র এঁকে রেখেছি, অর্থাৎ আমি তোমাদের প্রোফেজ, প্রোমেটাফেজ এবং মেটাফেজ এই 3টা ধাপের চিত্র এঁকে রেখেছি। তো আমি বোর্ডে চলে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে রেডি হয়ে গিয়েছো। তো চলো আজকে আমরা আমাদের পড়া শুরু করে দিই। আজকে আমাদের প্রথম কথা হচ্ছে গিয়ে মাইটোসিসের ধাপ কয়টি। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ হচ্ছে 5টি। ধাপগুলো কি কি? এক হচ্ছে প্রোফেজ, 2 হচ্ছে প্রোমেটাফেজ, 3 হচ্ছে মেটাফেজ, চার হচ্ছে অ্যানাফেজ এবং 5 হচ্ছে টেলোফেজ। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমাদের মাইটোসিস কোষ বিভাজনের ধাপ হচ্ছে 5টি ধাপ কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমি তোমাদের এখানে আমার বোর্ডটা যেহেতু ছোট, আমি 3টা চিত্র আঁকতে পেরেছি। তো 3টা চিত্রই অর্থাৎ 3টা ধাপ আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আগামী ক্লাসে আমি পরবর্তী 2টি ধাপ তোমাদেরকে বোঝাবো। তো আমি আজকে প্রথম ধাপে চলে যাই। আমরা আগে চিত্রটা শিখতে হবে। আমি বারবারই তোমাদের চিত্রের প্রতি গুরুত্ব দিচ্ছি। তোমরা চিত্রটা আগে ভালো করে শিখবে। চিত্রটা শিখে ফেলে চিত্রের সাথে মিলিয়ে তোমরা বৈশিষ্ট্যগুলো লিখতে তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো প্রথম চিত্রটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, প্রথম চিত্রটা হচ্ছে প্রোফেজ। প্রোফেজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াস, ক্রোমাটিন আমরা এবং একটা স্পষ্ট আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ধাপে নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে আকারে বড় থাকবে এবং এই যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলো থেকে পানিগুলো কমতে থাকে। এর ফলে এই ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়ে যায় এবং এতে কি হয়? নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, অর্থাৎ এগুলো হারিয়ে যেতে শুরু করে।
তারপরে হচ্ছে কি আমাদের প্রোমেটাফিজ। প্রোমেটাফিজে আমরা দেখতে পাচ্ছি এখানে মেরু অর্থাৎ দুই মেরুযুক্ত মাকো বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছে। দুই মেরুযুক্ত মাকো বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লুপ্তপ্রায় নিউক্লিওলাস অর্থাৎ এখানে যে নিউক্লিয়াস রয়েছে এটা হারাতে শুরু করছে এবং এখানে হচ্ছে একটা নিউক্লিয়ার মেমব্রেনের বা একটা নিউক্লিয়ার পর্দার মানে আসছে, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা আসছে। এবং হচ্ছে কি ক্রোমোজোমগুলো, এখানে ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাচ্ছি স্পিন্ডল যন্ত্রের সাথে লাগানো থাকে। এই ক্রোমোজোমগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সাথে লাগানো থাকবে। এবং 3 নম্বরটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা মেরু দেখতে পাচ্ছি, আগের অবস্থানের মতো দুইটা মেরু রয়েছে, স্পিন্ডল যন্ত্র রয়েছে, অর্থাৎ ক্রোমোজোমাল তন্তুগুলো হচ্ছে গিয়ে আমাদের স্পিন্ডল যন্ত্রের সাথে, স্পিন্ডল যন্ত্রের যে বিষুবী অঞ্চলটা রয়েছে তার সাথে লেগে থাকবে। এবং এই যে সেন্ট্রোমিয়ারটা হচ্ছে গিয়ে বিষুবী অঞ্চল থাকবে এবং ক্রোমোজোমগুলো হচ্ছে গিয়ে মেরুমুখী অর্থাৎ এইদিকে একজন এই দিকে একজন অর্থাৎ মেরুমুখী হয়ে অবস্থান করবে এবং এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়। তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে 3টা সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, এখন আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে লিখে নাও। তো আমাদের প্রথমটা হচ্ছে, আমি এটা মুছে ফেলছি, আমাদের 5টা ধাপ তোমাদের বইয়ে দেয়া আছে, আমিও লিখে দিয়েছি, আমি মুছে দিচ্ছি ধাপগুলো। আচ্ছা, আমাদের প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। আমাদের প্রথম ধাপ প্রোফেজ। প্রোফেজ ধাপে আমরা কি দেখতে পাচ্ছি, এই ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়। এই ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়। 2 নম্বর কি, 2 নম্বর দেখতে পাচ্ছি হচ্ছে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস। নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে। 3 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। ফলে এগুলো মোটা ও খাটো হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে গিয়ে আমাদের 2 নম্বর হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ আমরা কি দেখতে পাচ্ছি, দুই মেরুযুক্ত মাকু বা দুই মেরুযুক্ত মাকু বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে নিউক্লিয়াসটা লুপ্ত হতে থাকে। নিউক্লিওলাস লুপ্ত প্রায় হতে থাকে। আচ্ছা, এখানে আমরা আবার দেখতে পাচ্ছি লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ যে নিউক্লিয়ার মেমব্রেনটা রয়েছে সেটাও হারাতে থাকে। নিউক্লিয়ার মেমব্রেন ও লুপ্তপ্রায়। আর কি দেখতে পাচ্ছি, এখানে যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্রের তন্তুর সাথে লাগানো থাকে। ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের তন্তুর সাথে
তন্তুর সাথে লাগানো থাকে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা শেষ হয়ে গেল। আমাদের 3 নাম্বারটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ মেটাফেজ পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি? এই ধাপে হচ্ছে গিয়ে বিষুবীয় অঞ্চলে, অর্থাৎ ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। 1 নম্বর হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। এবং এই যে সেন্ট্রোমিয়ারটা হচ্ছে গিয়ে বিষুবীয় অঞ্চলে, এবং হচ্ছে গিয়ে এটার যে ক্রোমোজোমগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে আমার মেরুমুখী হয়ে অবস্থান করবে। 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার গুলো হচ্ছে বিষুবীয় অঞ্চলে এবং ক্রোমোজোম মেরুমুখী হয়ে অবস্থান করবে। এবং সর্বশেষ হচ্ছে এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। আচ্ছা, তাহলে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপের মধ্যে 3টা ধাপের চিত্র সহ কি কি ঘটে কোষ বিভাজনের ক্ষেত্রে সেগুলো আমি লিখে দিলাম। তোমাদের সুবিধার জন্য আমি আবার বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে চিত্রের সাথে মিলিয়ে নাও। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। এই ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়। নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে। আমি তোমাদেরকে অধ্যায় 2-এ নিউক্লিয়াসের গঠন অর্থাৎ নিউক্লিয়াসের বিভিন্ন প্রকার নিয়ে পড়িয়েছি। ওখানে আমরা এটা দেখতে পেয়েছি নিউক্লিয়ার পর্দাটা কি এবং নিউক্লিওলাসটা কি, অর্থাৎ নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে। এবং 3 নম্বর হচ্ছে ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে, ফলে এগুলো মোটা এবং খাটো হয়। অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলো রয়েছে, ক্রোমোজোমগুলো থেকে পানি কমতে থাকে, এর ফলে এগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়ে যায়। 2 নম্বর হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। 2 মেরুযুক্ত অর্থাৎ 2 মেরুতে মাকড় বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসও লুপ্তপ্রায় অর্থাৎ হারাতে থাকে। ক্রোমোজোমগুলি স্পিন্ডল যন্ত্রের, অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলো রয়েছে এগুলো স্পিন্ডল যন্ত্রের, আমাদের যে স্পিন্ডল যন্ত্রটা রয়েছে তার তন্তুর সাথে লাগানো থাকবে। এবং 3 নম্বরটা হচ্ছে আমাদের মেটাফেজ। ক্রোমোজোমগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অর্থাৎ ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চল, অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার রয়েছে এগুলো বিষুবীয় অঞ্চলে, এবং ক্রোমোজোমগুলো মেরুমুখী অর্থাৎ এইদিকে একজন অর্থাৎ মেরুমুখী হয়ে অবস্থান করবে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়ে থাকে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের বাকি 2টা ধাপ নিয়ে আলোচনা করবো। যেহেতু এখানে আমার চিত্র আঁকার জন্য স্পেস ছিল না, সো আমি চিত্র আঁকতে পারিনি। চিত্র এখন ক্লাসের চিত্র মানে একটা চিত্র আঁকতে মোটামুটি কিছুটা সময় লেগে যায়, তাই আমি চিত্র এঁকে তোমাদেরকে এখন দেখাতে পারবো না। আমি আবার এঁকে আগামী ক্লাসে তোমাদেরকে এগুলো দেখিয়ে দিব। তো আমরা মোটামুটি 3টা ধাপ সম্পর্কে জানতে পারলাম। তাহলে আমরা গত ক্লাসে কোষ বিভাজন কত প্রকার, 3টা প্রকার সংজ্ঞা এবং মাইটোসিস মিওসিসের মধ্যে পার্থক্য জানতে পেরেছি। তো আজকে আমরা কি শিখতে পারলাম, আমি বোর্ডটা মুছে দিচ্ছি, তোমাদের নিশ্চয়ই লেখা হয়ে গিয়েছে। তোমরা আমি যা পড়াবো সাথে সাথে তোমরা আমার ক্লাসের সাথে যদি পড়াগুলো শেষ করে ফেলো, দিনেরটা দিনে যদি পড়া শেষ করে ফেলো, তাহলে দেখবে যে তোমাদের পড়ার জমছে না। সেক্ষেত্রে তোমাদের পড়ার ধারাবাহিকতা থাকবে এবং চ্যাপ্টার বাই চ্যাপ্টার দেখবে যে শেষ হয়ে গিয়েছে। তো আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন।
আজকে আমরা কি কি শিখতে পারলাম? মাইটোসিস কোষ বিভাজন কি, মাইটোসিস কোষ বিভাজন কি, বিভাজন কি। আরেকটা শিখতে পারলাম মাইটোসিস কোথায় ঘটে, মাইটোসিস কোথায় ঘটে। আচ্ছা, আরেকটা শিখতে পারলাম মাইটোসিস কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টি ও কি কি। আচ্ছা, এবং সর্বশেষে শিখতে পারলাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের, কোষ বিভাজনের 3টি ধাপ। আচ্ছা, তাহলে আমরা যা শিখতে পারলাম আজকের ক্লাসে, অর্থাৎ আজকের এই 10-12 মিনিটের ক্লাসে আমরা যা শিখতে পারলাম, আমাকে অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে থাকে যে কেন আমি এত কম সময় ক্লাস নিয়ে থাকি। অর্থাৎ আমাদের ক্লাসের ডিউরেশনটা আমাদের উপজেলা থেকে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদেরকে বলে দিয়েছেন আমাদের ক্লাসের ডিউরেশন হতে হবে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে। কারণ আমাদেরকে বুঝতে হবে একটা ছাত্র, সবার পাশে ওয়াইফাই অ্যাভেলেবেল না, একটা ছাত্র এমবি কিনে নিয়মিত ক্লাস করছে, এবং আমরা নিয়মিত জুম ক্লাস করে থাকি, আমরা অনলাইনে রেকর্ডিং ক্লাস দিয়ে থাকি। একটা ছাত্র যখন ক্লাসটা দেখে আমার 20 মিনিটের ক্লাসে হয়ে যাচ্ছে, সে কিন্তু 20 মিনিটে দেখতে পাচ্ছে না, সে কিন্তু বারবারই ক্লাসগুলো রিপিট করে দেখতে হচ্ছে। অর্থাৎ আমার কথা আমি বলে যাচ্ছি, ও কিন্তু একসাথে লিখতে পারছে না, ও কিন্তু হয়তো মোবাইলটা বন্ধ করে আবার লিখছে, মানে আবার এইভাবে বারবার সে কিন্তু লেখার জন্য এই মোবাইলটাকে বারবার ব্যবহার করছে। সেক্ষেত্রে তার এমবিটা খরচ হচ্ছে বেশি, নেট খরচটা বেশি হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু একেবারেই প্রত্যন্ত এলাকা, একেবারে উপজেলার ভেতর একটা গ্রাম, এখানে অবশ্যই আমরা কোনো বাবা মাকে বা কোনো ছাত্রছাত্রীকে চাপ দিতে পারবো না। সেক্ষেত্রে সেই দিকটা বিবেচনা করে আমাদেরকে উপজেলা থেকে মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদেরকে বলে দিয়েছেন যতটুকু মানে কমের মধ্যে, অর্থাৎ কম সময়ের মধ্যে আমরা করতে পারি, সেক্ষেত্রে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং হচ্ছে কি ক্লাসটা দেখার জন্য আগ্রহী থাকবে। আমার সামনে এখন বর্তমানে যেসব শিক্ষার্থী বসে আছো তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত। আমাদের ক্লাসে যদি একটা টপিকস পড়াতে, যদি আমার ব্যক্তিগত মতামত, যদি একটা টপিকস পড়াতে আমার 10 মিনিট লাগে, দ্যাটস এনাফ, আমি 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, আমরা যখন তোমাদের সাথে সামনাসামনি থাকি তখন হয়তো বিভিন্ন ধরনের কথা বলি, তোমরা আমার খোঁজ খবর নাও, আমি তোমাদের খোঁজ খবর নেই। দেখা যায় আমাদের একটা ক্লাসে 100 জন বা 110 জন স্টুডেন্ট থাকে, একটা সেকশনে আমরা 110 জন পর্যন্ত স্টুডেন্ট মানে রাখি। সেক্ষেত্রে দেখা যায় 110 জন বা 100 জনের দিকে তাকাতে, 100 জনের সাথে কথা বলতে আমরা প্রায় মোটামুটি সবার কাছে গিয়ে কথা বলি। সেক্ষেত্রে আমাদের 40 বা 45 মিনিট ক্লাসের ডিউরেশন প্রয়োজন হয়, কিন্তু আমরা যে সময়টা পড়াই আমরা কিন্তু 20-25 মিনিটের বেশি আমরা পড়াই না, কারণ যে পড়াটা থাকে ওদের কাছে সে পড়াটা আদায় করতে হয়, কথাবার্তা বলতে হয়। সেক্ষেত্রে দেখা যায় আমাদের আরও 15-20 মিনিট নষ্ট হয়ে যায়। অর্থাৎ মূল সময়টা হচ্ছে, পড়ার মূল সময়টাই হচ্ছে গিয়ে 20 থেকে 25 মিনিট, এটা আমার ব্যক্তিগত ধারণা। আর বিজ্ঞান ক্লাস, এই বিজ্ঞান, গণিত, ইংরেজি এই ক্লাসগুলোতে আসলে এত পড়ানো আমার মনে হয় ঠিক না, তাহলে স্টুডেন্টের ব্রেনটা লোড হয়ে যায়, সেক্ষেত্রে ওরা চাপটা নিতে পারে না। ঠিক আছে, তো আমি চলে আসি আমার মূল টপিকসে। আজকে আমরা যা শিখতে পারলাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনটা কি। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে আপনার একটি সুকেন্দ্রিক কোষের নিউক্লিয়াস ভেঙে 2টি অপত্য কোষের সৃষ্টি করবে, তাকে বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদের দেহকোষে ঘটে থাকে, অর্থাৎ উদ্ভিদের বর্ধনশীল অঙ্গগুলো, যেমন বর্ধনশীল পাতা, কাণ্ড, মূলের অগ্রভাগ, বধিষ্ণু অঙ্গগুলো যেমন ভ্রূণমূল, ভ্রূণমুকুল, এইসব জায়গায় হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টি? মাইটোসিস কোষ বিভাজনের ধাপ হচ্ছে 5টি: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমি মানে তোমাদের সুবিধার জন্য 3টা চিত্র বোর্ডে এঁকে রেখেছি, তোমাদের বই চিত্রগুলো দেওয়া রয়েছে, তোমরা যখন পড়বে তখন বই চিত্রের সাথে মিলিয়ে পড়বে, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। তোমরা আগে যেটা চেষ্টা করবা, আগে মানে শেখার দরকার নেই, তোমরা আগে চিত্রগুলো প্র্যাকটিস করবা।
চিত্রটা কোথায় গিয়েছে, চিত্রের প্রতিটা অংশের নাম দেওয়ার চেষ্টা করবা, এবং যখন নামগুলো দিয়ে ফেলবে তখন তোমাদের বই থেকে পড়ে মুখস্থ করতে হবে না, তখন তোমরা চিত্র দেখে এগুলো করতে পারবে। তো তোমাদের সুবিধার জন্য আমি প্রোফেজ, প্রোমেটাফেজ এবং মেটাফেজ আজকে 3টা ধাপ নিয়ে আলোচনা করেছি। আমি আবার বলে দিচ্ছি, আমাদের প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়াসটা সাধারণত বড় হয়, স্পেসড হয়, এবং নিউক্লিয়ার পর্যায়ে এবং নিউক্লিয়াস বিলুপ্ত হতে থাকে। এবং এখানে যে ক্রোমোজোমগুলো রয়েছে, ক্রোমোজোমগুলো পানি হ্রাস করে মোটা এবং খাটো হতে থাকে। 2 নম্বরটা হচ্ছে প্রোমেটাফেজ। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 মেরু অর্থাৎ 2 মেরুযুক্ত মাকো বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এবং এখানে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনটা লুপ্ত প্রায় হতে থাকে। ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাচ্ছি বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে এবং ক্রোমোজোমগুলো মেরুমুখী হয়ে অবস্থান করে। এবং 3 নম্বরটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজের হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয়, সরি আমি ভুল করে ফেলেছি, আমি আবার বলছি মেটাফেজটা, আমি আবার বলছি মেটাফেজটা হচ্ছে 2 মেরুযুক্ত মাকো বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন লুপ্ত প্রায় হতে থাকে, এবং ক্রোমোজোমগুলি স্পিন্ডল যন্ত্রের সাথে লাগানো থাকে, ক্রোমোজোমগুলি স্পিন্ডল যন্ত্রের সাথে লাগানো থাকে। এবং 3 নম্বরটা হচ্ছে মেটাফেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা মেরু রয়েছে, এবং ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, অর্থাৎ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে এবং ক্রোমোজোমগুলো হচ্ছে মেরুমুখী হয়ে অবস্থান করে। আশা করি এই 3টা ধাপ একেবারে ছোট, তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, তোমরা বইয়ের সাথে পড়ে মিলিয়ে নিবে। অর্থাৎ আমাদের অধ্যায় 3-এর মধ্যে আর মানে একদম ছোট, এই অধ্যায়টা সবচেয়ে ছোট, কোষ বিভাজনটা। এখানে আমাদের 3টা কোষ বিভাজন রয়েছে, মাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। তোমাদের বইয়ে জাস্ট মাইটোসিসটাই ডিটেলস আকারে বুঝিয়ে দিয়েছে, বাকিটা আর পড়তে হবে না, যে অংশটুকু রয়েছে একেবারে ছোট, এটা তোমরা জাস্ট এমসিকিউর জন্য পড়ে নিবে। আর আমাদের 3টা ধাপ আজকে আমি বলে দিলাম, আর আমাদের 2টা ধাপ রয়েছে। আমি আগামী ক্লাসে পরবর্তী 2টা ধাপ নিয়ে চলে আসব। তো শিক্ষার্থীরা তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে, শুধু বায়োলজি না, আমাদের যে সকল স্যাররা সব সাবজেক্টের আমরা মোটামুটি ক্লাস দিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর হচ্ছে কি ইংরেজি, আইসিটি, আমাদের সব সাবজেক্টে মোটামুটি ক্লাস আমাদের তিতাস অনলাইন এবং হচ্ছে গিয়ে নারান্দী অনলাইন পেজে নিয়মিত যাচ্ছে। তো তোমরা নিয়মিতভাবে ক্লাসগুলো করবে, নিয়মিতভাবে পড়াশোনা চালিয়ে যাবে। যেহেতু আর কিছুদিন পরে ঈদ চলে আসবে, ঈদের মধ্যে হয়তো আমাদের 8 পিচ করে হয়তো 1 সপ্তাহ সময় নষ্ট হবে, 1 সপ্তাহ আমরা হয়তো পড়তে পারবো না। তো আমরা এখন একটু ভালো করে পড়ে নিব। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু সেহরি খেয়ে শুয়ে অনেক একটু আগেই উঠে গিয়েছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আমি কিন্তু জাস্ট তোমাদের জন্য, আমি কিন্তু মানে তোমরা যাতে পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়, এটা কিন্তু একটু কষ্টকর। জাস্ট সেহরি খেয়ে শুয়ে আবার উঠে তোমাদের এই ক্লাসগুলো, যেমন আমি রাত্রে ছবিগুলো এঁকে রেডি করে রেখেছিলাম, পড়াটা তোমাদেরকে উঠেই যাতে আমি দিতে পারি, আমি সবকিছু টোটালটাই সবকিছু রেডি করে রেখেছিলাম, উঠে আমি ক্লাসটা দিয়ে দিলাম। যে আমি চিন্তা করি পারিপার্শ্বিক যাতে কোনো শব্দ না হয়, কোনো সমস্যাতে তোমরা না পড়ো। তো আমরা চাইবো, আমরা প্রত্যেকটা টিচার চাইবো যে আমরা যেহেতু কষ্ট করে ক্লাসগুলো দিচ্ছি, তোমরাও নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখবে এবং উপকৃত হবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। আর করোনার প্রকোপ দিন দিনই বাড়ছে, আমাদেরকে বিভিন্ন ধরনের নিউজে বলা হচ্ছে কতজন মারা যাচ্ছে। যেমন রিসেন্টলি আমরা ভারতের একটা খবর জানতে পারছি, ভারতের অবস্থা খুব খারাপ। তো আমি আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, এই ধরনের নিউজগুলো আমি দেখি না, আমি একটু স্কিপ করে যাই, জাস্ট হয়তো দেখছি, বাস দেখে গেলাম, শেষ, এতটুকুই। এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা একটা মেন্টালি টর্চার, আমার কাছে মনে হচ্ছে এটা একটা মেন্টালি টর্চার। আমি দেখবো, আমি তো মনে হয় তাহলে আমি এটাতে আক্রান্ত হয়ে যেতে পারি, আমার এরকম একটা ভীতি সবসময় কাজ করবে। আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে যার যেভাবে মৃত্যু রেখেছে সেটাই আমাদের জন্য কল্যাণকর, মঙ্গলজনক, আমাদেরকে সেটাই মনে করতে হবে। ভীত হয়ে আমি মানে প্রতিদিন আসলে এই নিউজগুলো আসলে আমি দেখার পক্ষে না। এখন যেহেতু মানে টিভি চ্যানেলগুলো কন্টিনিউ মানে নিউজগুলো দিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিটা চ্যানেলে একই টাইপের নিউজ, একই কথা বলে যাচ্ছে, এবং আমরা যদি সারাদিন বসে বসে এই নিউজগুলো দেখতে থাকি তাহলে আমরা কিন্তু মেন্টালি আপসেট হয়ে যাব। তো আমি সকলের প্রতি আমার অনুরোধ, আমরা এই নিউজগুলো দেখবো, জাস্ট একবার কতজন মারা গেল, কি অবস্থা, টোটাল দেশের অবস্থাটা জাস্ট একবার আমরা চোখ বুলিয়ে যাব, এতটুকুই। এটা আসলে কন্টিনিউ ব্রেনের মধ্যে রেখে মানে কষ্ট পাওয়া বা টেনশন করা, এইগুলো আসলে করার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের জায়গা থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো যে আমাদেরকে যাতে এই মহামারী থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দেয়, এবং প্রত্যেকে আমাদের যে ধর্মের আছি, আমি যেহেতু ক্লাস নিচ্ছি, আমার এই ক্লাসটা বিভিন্ন ধর্মের লোকজন দেখতে পারে। আসলে আমি যেটা মনে করি, ধর্ম কোনো কথা নয়, আমরা মানে ধর্মের শেষে, সবকিছু শেষে আমরা প্রত্যেকে মানুষ, আমরা
মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করব, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসবো, প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। যে যে ধর্মে আছে আমরা সেই ধর্মে থেকে প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। কাউকে কোনো ছোট করে আমরা কথা বলতে এখানে যাব না, কারণ এই সময়টাতে এই মহামারীর অবস্থানে এসে আমরা দোয়া করা ছাড়া, একজন একজনের জন্য দোয়া করা ছাড়া আসলে আমাদের আর করার কিছু নেই। তো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত পড়াশোনা চালিয়ে যেও, সাবধানতা অবলম্বন করবে। আর আমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।